আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি বইয়ের ১ম অধ্যায়ের ১.২ এর কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। চলো শুরু করা যাক। তো ১ম এ আমরা আলোচনা করব পারমাণবিক ভর নিয়ে। পারমাণবিক ভর সম্পর্কে আশা করি তোমরা আগে জেনেছো। তো আজকে আমি আবারও বলছি বিষয়টা। পারমাণবিক ভরটা কি ভাইয়া? পারমাণবিক ভর বলতে বোঝাচ্ছে পরমাণুর ভর। আচ্ছা দাঁড়াও। তুমি কি পরমাণু সম্পর্কে বিস্তারিত জানো? যদি জানো ভালো, না হলে দেখো বিষয়টা আগে। পরমাণু সম্পর্কে বিস্তারিত জানি। পরমাণুটা কি ভাইয়া? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটা আমি তোমাকে আগের ভিডিওটিতেই বলেছিলাম। আচ্ছা, পরমাণুর দুইটা অংশ থাকে। কিরকম? পরমাণুর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এবং এই নিউক্লিয়াসটাকে বলা হয়, বা পরমাণুর অংশ হচ্ছে একটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর দুইটা বিভক্ত করলে একটা হচ্ছে নিউক্লিয়াস থাকে পরমাণুতে। এই অংশকে বলা হচ্ছে আমার নিউক্লিয়াস বহির্ভূত অংশ। আচ্ছা, আমি খালি বহির্ভূতই লিখলাম, বহির্ভূত, ঠিক আছে? এই নিউক্লিয়াসে কি কি থাকে ভাইয়া? এই নিউক্লিয়াসে থাকে ধনাত্মক চার্জবাহী পদার্থগুলা। ধনাত্মক চার্জবাহী পদার্থ কোনগুলা? ধনাত্মক চার্জবাহী বলতে আমি প্রোটনকে বোঝাচ্ছি। প্রোটনের নাম তোমরা আশা করি শুনেছো। আর একটা জিনিস এখানে থাকে, নিউট্রন, যা চার্জ নিরপেক্ষ। অর্থাৎ এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন উপস্থিত থাকে, এবং এই নিউক্লিয়াস বহির্ভূত যে অংশটা, সেখানে কি থাকে জানো? ইলেকট্রন। এই তিনটা বিষয় নিয়েই মোটামুটি আমার একটা পরমাণু গঠিত হয়ে থাকে। এই এই যে প্রোটন বললাম, নিউট্রন বললাম, ইলেকট্রন বললাম, এগুলো হচ্ছে পরমাণুর এক একটা ক্ষুদ্রতম কণা। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত সামনে বলবো, সমস্যা নেই। তোমরা খালি এই জিনিসটা তো বুঝছো না? পরমাণুর দুইটা অংশ থাকে, একটা নিউক্লিয়াস এবং একটা নিউক্লিয়াস বহির্ভূত। নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে যেটা থাকে কি? ইলেকট্রন থাকে। আচ্ছা, এবারে আসি পারমাণবিক ভর নিয়ে। আচ্ছা, পারমাণবিক ভর বলতে কি বোঝায়? পরমাণুর ভর। পরমাণুর ভর বলতে আবার কি বোঝায়? পরমাণুতে অবস্থিত কণাগুলোর ভর বোঝায়, তাই না? একটু লক্ষ্য করো, এইটা যদি একটা পরমাণু হয়, এর নিউক্লিয়াসে কি কি আছে আমি তোমাকে বললাম একটু আগে, প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন প্লাস নিউট্রন, এই দুইটাকে যোগ করলে যেটা পাওয়া যায় আসলে সেটাই হচ্ছে পারমাণবিক ভর। বুঝছো? একটা পরমাণু ভর সংখ্যা বলতে, বা পারমাণবিক ভর সংখ্যা বলতে প্রোটন এবং নিউট্রনের এই যোগফলটাকেই বা এই ভরকেই বোঝানো হয়ে থাকে। এই তুমি পারমাণবিক ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও কিন্তু বলতে পারো। বুঝছো? পারমাণবিক ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা যায়। লিখে দেই, নিউক্লিয়ন সংখ্যা বলা যায়। আচ্ছা, এ পর্যায়ে আসি আণবিক ভর নিয়ে। আণবিক ভর বলতে কি বোঝাবে? তাহলে অণুর মধ্যে উপস্থিত পরমাণু সমূহের ভরের সমষ্টি। বুঝো নাই? চলো বিষয়টা ক্লিয়ার করি। সোডিয়াম ক্লোরাইড, নাম নিশ্চয়ই তোমরা এতক্ষণে পড়ে ফেলেছো আশা করি। আচ্ছা, এটা সোডিয়াম ক্লোরাইড। তোমরা জানো এই সোডিয়াম ক্লোরাইডে একটা সোডিয়াম এবং একটা ক্লোরিন পরমাণু রয়েছে, এবং তোমরা নিশ্চয়ই জানো এই প্রত্যেকটি পরমাণুর নিজস্ব একটি ভর রয়েছে, আছে না? সোডিয়ামের ভর হচ্ছে 23, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, তাই না? আচ্ছা, এই ভরগুলোকে একত্রিত আমি যখন করব, একত্রিত বলতে কি বোঝায়? যোগ করা। একত্রিত করার পর কত আসতেছে? 58.5 গ্রাম। এই 58.5 গ্রাম দ্বারা কি বোঝায় জানো? এই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। সোডিয়াম ক্লোরাইড দ্বারা একটা অণু কিন্তু বোঝানো হচ্ছে। এই অণুটার ভর হচ্ছে 58.5 গ্রাম। বুঝছো বিষয়টা আশা করি।
এতক্ষণ থেকে কিন্তু আমি পারমাণবিক ভর সংখ্যা সম্পর্কে বললাম, যেটা কমপ্লিট, তাই না? আণবিক আণবিক ভর সম্পর্কে বলেছি, এটাও কমপ্লিট। তাহলে কি কি বাকি রয়েছে? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি এবং মোল দ্বারা কি বোঝায়, এই দুইটা টপিক বলছি। চলো, পারমাণবিক সংখ্যা দ্বারা কি বোঝায় ভাইয়া? কোনো মৌলের নিউক্লিয়াসে, দেখো এটা যদি কোনো একটা পরমাণুর মৌল হয়, হ্যাঁ, এর নিউক্লিয়াস কোনটা? এইটা। এই নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এবং এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে প্রোটন সংখ্যাটা রয়েছে না, এই প্রোটন সংখ্যাকেই আমাকে পারমাণবিক সংখ্যা বোঝাচ্ছে, তাই না? তাহলে আমি পারমাণবিক সংখ্যার সংজ্ঞা হিসেবে কি বলবো? কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। এই প্রোটন সংখ্যা দ্বারাই কিন্তু কোনো মৌলকে তুমি চিহ্নিত করতে পারবা। অর্থাৎ মনে করো, একটা উদাহরণ দিই, যাও, হাইড্রোজেন, এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত? 1। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে পর্যায় সারণীর 1 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটা রয়েছে সেটার নাম কি? হাইড্রোজেন। অর্থাৎ এই সংখ্যা দ্বারা কি বোঝায় জানো? এই হাইড্রোজেনের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা কয়টা? 1টা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এ পর্যায়ে মৌল নিয়ে আলোচনা করা যাক। এখন মোল সম্পর্কে বলতে গেলে একটা বিষয় মাথায় রাখবা, মোল দ্বারা কি বোঝায়? দেখো, আমার লেখা শেষ। মৌলিক বা যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকেই মোল বলা হচ্ছে এখানে। অর্থাৎ মোল দ্বারা তোমার যে রাসায়নিক আমার পদার্থগুলো রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর তো একটা ভর রয়েছে, তাই না? এই ভরগুলো তুমি কিভাবে প্রকাশ করবা? কেজিতে? লিটারে? এভাবে না, তুমি প্রকাশ করবা মোল দিয়ে। অর্থাৎ এটা একটা প্রকাশক, একটা মাধ্যম হিসেবে তুমি বলতে পারো এই মোলকে। তো মোলকে আমরা আরেকটা ভাবে বলতে একটা দেখতে পারি। দেখো, মোল হতে গেলে কি কি ধাপ অনুসরণ করতে হয়। একটা মৌল বা যৌগ, একে আণবিক ভরে প্রকাশ করতে হবে, তারপরে আণবিক ভর থেকে একে গ্রাম এককে প্রকাশ করতে হবে, তারপরে সেটা গিয়ে দাঁড়াবে মোলে। এখানে দেখো, নাইট্রোজেন একটা মৌল, একে আমি আণবিক ভরে প্রকাশ করেছি। আণবিক ভর কত নাইট্রোজেনের? 14। এ পর্যায়ে একে আমি গ্রামে প্রকাশিত করলে 14 গ্রাম, তারপরে গিয়ে দাঁড়াচ্ছে আমার 1 মোল নাইট্রোজেন। এবং তোমরা আর একটা বিষয় মাথায় রাখতে পারো এই মোল নিয়ে, সেটা কি? মোল মানেই একটা সংখ্যা তোমরা মুখস্থ রাখবা, 6.023 ইন্টু 10⁻²3 অণু কিংবা পরমাণু। এটা কিন্তু একটা মুখস্থ মান। এটাকে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা বলতে পারো বা অ্যাভোগাড্রো ধ্রুবকও বলতে পারো। এই অ্যাভোগাড্রো ধ্রুবক নিয়ে একটা মজার বিষয় রয়েছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। হ্যাঁ, তো সে পর্যন্ত আশা করি আজকে এই মোল সম্পর্কে কিংবা পারমাণবিক ভর সম্পর্কে, আণবিক ভর সংখ্যা সম্পর্কে, প্রোটন সংখ্যা সম্পর্কে যতটুকুই আলোচনা করলাম, আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। তো সে পর্যন্ত, অর্থাৎ সে পর্যন্ত বলতে কি, পার্ট 3 পর্যন্ত, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা বিষয়ক যে মজার বিষয়টা রয়েছে না, এই যে 6.023 10⁻²3 সংখ্যাটি আসলে কত বড় তুমি মাপতে পারবা? আমি কিন্তু পারবো। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসতেছি। তো সেই পর্যন্ত ভালো থাকো সবাই। দেখা হচ্ছে নতুন ভিডিওটিতে। আসসালামু আলাইকুম।